এত বড় লাঠি দিয়ে গুতালে তো পারব না সোনা। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। কারাগারে প্রতি রাতে অপরাধী নারীদের দেশি ঘি দেওয়া হয় কেন? এই রহস্য জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। আমার নাম সুনিতা। আমি দুবাই জেলের একজন মহিলা জেলর। সর্বোপরি, অপরাধী নারীদের কেন প্রতি রাতে অন্ধকার ঘরে দেশি ঘি দেওয়া হয়? এটি একটি বিরক্তিকর প্রশ্ন। এই রহস্য জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। দুবাই জেলের একটি ভীতিকর গল্প। একটা ভয়ঙ্কর রাত ছিল। হঠাৎ আমাদের বাড়ির দরজায় কলিংবেল বেজে উঠল। পরিবারের সবাই বিয়ের জন্য শহরের বাইরে গিয়েছিল এবং আমার পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি। মা কাজের মেয়েকে বলেছিল আমার কাছে 2 থেকে 3 দিন থাকতে। কিন্তু হঠাৎ সন্ধ্যায় কাজের মেয়ের সন্তান অনেক অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে চলে যেতে হয়। আমি দরজা জানালা বন্ধ করে আরামে ঘুমাচ্ছিলাম। এমন সময় হঠাৎ দরজার বেল বাজতেই আমার ঘুম ভেঙে গেল এবং আমি ভয়ে ভয়ে জেগে উঠলাম এবং আমি ভাবলাম এই রাতে কে আসবে। প্রথমে ভয় পেলাম। বাইরে থেকে কারোর আওয়াজ ভেসে এলো, দয়া করে দরজাটা খুলুন, আমার সাহায্যর অনেক দরকার। আমি আহত, প্লিজ দরজাটা খোলো, এই কয়দিন শহরের অবস্থা অনেক খারাপ যাচ্ছিল। দরজাটা খুলব কি না ভাবছি আমি। আবার এক মহিলার কণ্ঠ ভেসে এলো, দয়া করে দরজাটা খুলুন, নইলে সে আমার জীবন শেষ করে দেবে। আমি কাউকে কষ্টে দেখতে পারতাম না, তাই দরজাটা খোলার সিদ্ধান্ত নিলাম। কে জানে, কারোর হয়তো আমার সাহায্যের প্রয়োজন হতে পারে। আমি দরজাটা খুলতেই একজন মহিলা বাইরে দাঁড়িয়েছিলেন এবং আমাকে দেখে তিনি দ্রুত ভিতরে এসে দরজা বন্ধ করে দেন। আমি যখন তার দিকে মনোযোগ দিয়ে দেখলাম, সে প্রায় 30 বছরের সুন্দরী মহিলা। তখন মহিলাটিকে জনশূন্য অবস্থায় অনেক কষ্টে দেখাচ্ছিল। তার অবস্থা অনেক গুরুতর ছিল। মহিলাটির সৌন্দর্যকে লুকিয়ে রাখছিল, তার কপালে লাল রঙের মতো কি একটা ছিল। সে অনেক খারাপভাবে আহত হয়েছিল। আমি সবেমাত্র তার দিকে তাকিয়েছি, তখন হঠাৎ পুলিশের বেল বেজে উঠল। আমি অবাক হয়ে গিয়ে তার দিকে তাকালাম। আমি বুঝতে পারলাম যেন কিছু ভুল হয়েছে, যেন আমি কিছু ভুল করেছি। সে বলতে থাকল, আমাকে কোথাও লুকিয়ে দাও, পুলিশ আমার পিছু নিচ্ছে, আমাকে সাহায্য করুন। আমি তো অবাক, আমার অনেক অনুশোচনা হচ্ছিল যে আমার তাকে আমার বাড়িতে জায়গা দেওয়া মনে হয় উচিত হয়নি এবং আমার তাকে সাহায্য করা উচিত ছিল না। পুলিশ অভিযান চালালে আমিও তাদের সাথে জেলে যাব। পুলিশের বেলের শব্দ ক্রমশ এগিয়ে আসছিল। আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। কি করব বুঝতে পারছিলাম না আমি। সে নিজেই দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। জ্ঞান ফিরলে আমি তার পিছু ছুটলাম। তিনি বলেন, তাড়াতাড়ি পুলিশ বাড়িঘরে তল্লাশি শুরু করবে। আমাকে কিছু লুকানোর জায়গা বলুন যেখানে আমি লুকিয়ে থাকতে পারি। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে আর তোমার পিছু পুলিশ কেন? সে বলতে থাকল, ভগবানের দোহাই, এখন আমাকে পুলিশের থেকে আড়াল করুন। আমি পরে যে কোনো জায়গায় আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমি শপথ করছি যে আমি তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি এবং করব না। আমাকে বিশ্বাস করো। ঠিক সেই সময়ে স্পিকারের মাধ্যমে বাইরে থেকে ঘোষণা দেওয়া হয়, জেল থেকে পালিয়েছেন এক বিপজ্জনক নারী বন্দী। কেউ যদি তাকে আশ্রয় দিয়ে থাকে তাহলে সে নিজেই তাকে বের করে দিক, নইলে কিছুক্ষণের মধ্যে তল্লাশি শুরু করবে পুলিশ। তারা বলতে থাকল, দেখো, আমাকে তাড়াতাড়ি লুকাও, না হলে আমার সাথে তুমিও ধরা পড়বে। ওর কথা শুনে আমি তাড়াতাড়ি ওকে বারান্দার পানির ট্যাঙ্কের কাছে নিয়ে গেলাম। আমি বললাম, যেখানেই লুকিয়ে থাকো না কেন, পুলিশ তোমাকে খুঁজে বের করবে। তাই জীবন বাঁচানোর একমাত্র উপায় হল এই জলের ট্যাঙ্কের ভিতরে ঝাঁপ দেওয়া। এদিকে জল ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু একথা শুনে মহিলাটি আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার মাথা খারাপ। আমি যে তাকে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আমার মনে হয়েছিল সে আমাকে বলবে যে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার চেয়ে ভালো আমি নিজেকে পুলিশের কাছে ধরা দেই। কিন্তু পরের মুহূর্তে সে ঢাকনা তুলে ট্যাঙ্কে ঝাঁপ দেয়। আমি ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে সেখান থেকে নিচে চলে গেলাম। ঠিক 2 মিনিট পরে আমার দরজার বেল বেজে উঠল।
আমি যখন দরজা খুললাম তখন আমার সামনে 2 মহিলা পুলিশ এবং আরও অনেকগুলো পুরুষ এবং বেশ কয়েকজন পুলিশও দাঁড়িয়েছিল, যারা দরজা খোলার সাথে সাথে ভিতরে চলে আসে। তারা আমার বাড়ি তল্লাশি শুরু করে এবং মহিলা পুলিশ অফিসার আমাকে প্রশ্ন করতে শুরু করে। কাউকে দেখেছেন? কাউকে কি আপনার বাড়িতে জায়গা দিয়েছেন? আমি বললাম, আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি এবং আমি এ বিষয়ে কিছুই জানি না। আপনি কি খুঁজছেন? পুলিশ সদস্যরা যখন নিচ থেকে তল্লাশি করে উপরে ছাদে আসে, তখন আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল এই ভয়ে যে তারা যদি খুঁজে বের করে ফেলে যে সেই মহিলাটি কোথায় ছিল। তবে আমি নিশ্চিত ছিলাম যে তাদের মনোযোগ জলের ট্যাঙ্কের দিকে যাবে না। আমার অনুমান একেবারে সঠিক ছিল এবং এটি সঠিক প্রমাণিত হল। ওরা খালি হাতে নেমে এলো। প্রথমজন বলা শুরু করল, ম্যাডাম, সে এই বাড়িতে নেই। আমার মনে হয় সে এই এলাকা ছেড়ে চলে গেছে। কথা বলতে বলতে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাদের পারস্পরিক কথোপকথন থেকে জানা যায় যে তারা মুম্বাই জেল থেকে এই মহিলাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছেন। পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমি উপরে গিয়ে ট্যাঙ্কের ঢাকনা খুলে ওই মহিলাকে বের করলাম। ঠান্ডা জলের কারণে সে অনেক কাঁপছিল। আমি যদি আরও 10 মিনিট দেরি করতাম তাহলে হয়তো তাকে মৃত্যু অবস্থায় পেতাম। আমি তাকে নিচে নিয়ে গিয়ে হিটারের কাছে বসিয়ে দিলাম। আমি যখন তাকে আমার পোশাক দিয়েছিলাম তখন তার একটু জ্ঞান ফিরেছিল। যখন সে আমার পোশাক পরে মাদুর পেতে হিটারের কাছে বসল, আমি ভাবলাম, এখন আমি যদি তাকে সাহায্য করেই ফেললাম তবে আমি তার জন্য কিছু খাবার এবং পানীয় নিয়ে আসি। আমি তার জন্য চা বানিয়ে খাবার গরম করে তার কাছে নিয়ে এলাম। কেন জানি না তার মুখের দিকে তাকিয়ে মনে হল না যে সে অপরাধী। কিছুদিন ধরে তার অবস্থার উন্নতি হয়েছিল। আমি তার সাথে কথা বলা শুরু করলাম। প্রথমেই বললাম, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একজন অপরাধী। কিন্তু কেন পুলিশ আপনাকে তাড়া করছে এবং বলছে যে একজন অপরাধা মহিলা মুম্বাই জেল থেকে পালিয়ে গেছে, তাহলে আপনি কি সত্যিই একজন অপরাধী? আমার প্রশ্ন শুনে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে থাকল, তোমার কথা একদম ঠিক আছে, আমি দুবাই জেলের কয়েদি নয় বরং সেখানকার জেলার। আমি এটা শুনে বললাম, কি? একজন জেলারের পিছু পুলিশ কেন? আপনি যদি জেলার হন অপরাধীদের মতো কেন পালিয়ে বেড়াচ্ছেন? তখন সে বলতে থাকল, এটা অনেক লম্বা কাহিনী। তুমি শুনেই বা কি করবে? আমি বললাম, দেখুন, আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি, আপনাকে সাহায্য করেছি, এবার আপনাকেও আপনার কাহিনী আমাকে শোনাতে হবে। আর আমি এই সমস্ত আপনাকে এই জন্যেও জিজ্ঞেস করছি যে আমিও দুবাই জেলের জেলারের জন্য অ্যাপ্লাই করেছি। তাহলে আমি আপনার কাহিনী শুনে বুঝতে পারব যে সেখানের কি অবস্থা। সে বলতে থাকল, ঠিক আছে, যদি তোমার এতই জানার ইচ্ছা ঠিক আছে তাহলে শোনো, আমার নাম রবিতা। আর আমি একটা অনেক ভালো আর সম্মানীয় বংশের মেয়ে। আমরা 2 বোন আর 2 ভাই ছিলাম। আমার বাবা দুবাইয়ের থানার হাবিলদার ছিল। আমার বাবা ছোট থেকেই আমাকে সত্যি আর ইমানদার থাকার পাঠ পড়িয়েছিল। আর এটাই বুঝিয়েছিল যে নিজের কাজের প্রতি সবসময় সৎ থাকা উচিত। সে কাজ যতই সাধারণ হোক না কেন, আর সম্মান যতই কম বা বেশি পাওয়া যাক না কেন, কখনো নিজের সততাকে বিক্রি করা উচিত না। আমার বাবা একজন সত্যিকারের সম্মানজনক হাবিলদার। নিজের সব জীবন সে চাকরি করার সময় কখনো একটা টাকারও কারো থেকে নেয়নি। বাবার বন্ধুরা নিজের ঘর পাকা করে নিল আর একটা খুব ভালো জীবন যাপন করতে থাকল। অথচ আমাদের জীবন পার হচ্ছে দারিদ্রতার জন্য অনেক কষ্টে। আমি বাবার অনেক প্রিয় মেয়ে ছিলাম। এজন্য প্রায় ঘরের পরিস্থিতি থেকে বিরক্ত হয়ে আমিও তাকে বলতাম যে বাবা, তুমি তোমার সাথে থাকার লোকেদেরই দেখে নাও, তারা কিভাবে এগিয়ে গেছে। তার থেকেও কিছু শিখে নাও, তাদের ঘরে কি সুন্দর সব রকমের সুখ ঐশ্বর্য রয়েছে। ওই লোকগুলোর বাড়িতে প্রত্যেক দিন ভালো ভালো খাবার তৈরি হয়। আর আমাদের এখানে রুক্ষ শুকনো খাবার। আর আমরা তো দিওয়ালিতে ভালো ভালো খাবারও বানাতে পারি না। আমাদের তো কিছু ভালো খাবার ও জোটে না। খাবার তো অনেক দূরের কথা, ওদের সন্তানেরা কত ভালো স্কুল কলেজে পড়ে আর আমাদের সন্তানদের সরকারি স্কুলে যায়। যার জন্য পরবর্তীকালে ওইরকমই চাকরিই পাই আমরা, ওই ছোটখাটো ক্লার্কের চাকরি। বাবা হেসে বলতে থাকল, সোনামণি, তুমি চিন্তা করো না। তোমার ভাগ্যে অনেক বড় চাকরি আছে। আমি মজা করে বলে দিলাম, বাবা, আমি জেলের জেলার হব। বাবা বলল, এর মধ্যে এত অবাক হওয়ার কি আছে? তুমি যদি ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করে যাও তাহলে তুমি চাকরি পেয়ে যাবে। আর আমি হেসে বললাম, বাবা, তুমিও কোন জামানার লোক? আমার জন্য কোনো সোর্স না থাকলে আর কেউ আমার হয়ে সুপারিশ না করলে তো আর আমি চাকরি পাব না।
পয়সা দিয়ে চাকরি করার মতো আমাদের অবস্থা তো নেই। বাবা রেগে গিয়ে বলল। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।